Good morning, dear students. তোমরা প্রত্যেকে তোমাদের স্টুডেন্ট নাম্বার সেট করবে অ্যাকাউন্টে এবং চ্যাট বক্সে তোমাদের নাম এবং স্টুডেন্ট নাম্বার লিখবে, এটাই তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি why civil engineers need to study geomorphology. I think you had an overview about why this subject is important in your whole course of civil engineering. আজকে আমি হ্যান্ডআউট থেকে শুরু করব। এটা হ্যান্ডআউটটা যেটা আমি তোমাদেরকে দিব। প্রথমে ডেফিনিশন অফ জিওমরফোলজি। আমি লাস্ট ক্লাসে ইনফর্মালি বলেছিলাম হোয়াট ইজ জিওমরফোলজি, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে পৃথিবীটা যদি দেখি তাহলে এটা কিরকম, সেটা যে সাবজেক্টে ডিসকাস করা হয়, ইনক্লুডিং সেই পৃথিবীর ফরমেশন থেকে কিভাবে এখানে এসছে, এই সব কিছু যে সাবজেক্টে ডিসকাস করা হয় সেটাই হচ্ছে মরফোলজি। আজকে আমরা ফর্মাল ডেফিনেশন দেখব। The study of the landforms of the earth, including their history and process of origin. অর্থাৎ study of এক সেকেন্ড, landform. The study of the landforms of the earth, অর্থাৎ এই আর্থের যে ল্যান্ডের যে ফরমেশন, ল্যান্ড বলতে আমরা সেই সারফেসটাকে বুঝাচ্ছি যার উপরে মানুষ সহ অন্যান্য পশু পাখি যা কিছু আছে চলাচল করে এবং যার উপরে আমরা পৃথিবীর বাইরে থেকে দেখলে যে লেয়ারটাকে আমরা দেখি সেটাকে আমরা সেই লেয়ার অফ ল্যান্ড আমরা বলছি। ইনক্লুডিং দেয়ার হিস্ট্রি অ্যান্ড প্রসেস অফ অরিজিন। হিস্ট্রি অ্যান্ড অরিজিন অর্থাৎ এই যে ল্যান্ডের ফরমেশন, তার হিস্ট্রি কি এবং এর উৎপত্তি কি, এই সব কিছু যে সাবজেক্টে পড়া হয় সেটাই হচ্ছে জিওমরফোলজি। This is a systematic examination. Geomorphology is a branch of science, এবং any branch of science is a systematic examination of what? Of landforms and their interpretation as records of the past history. অর্থাৎ লাস্ট ক্লাসে যে আমরা ডিসকাস করেছিলাম রিভার মরফোলজি এবং নিড অফ রিভার মরফোলজি ফর আ স্ট্রাকচার অন দ্য রিভার, এই কনটেক্সটে আমরা ডিসকাস করেছিলাম ব্রিজের কথা। অর্থাৎ আমরা যখন ব্রিজ করতে চাই বা ব্রিজ করব একটা নদীর উপরে, তখন আমরা জানতে চাই যে নদীটা অতীত থেকে কিভাবে পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত হতে হতে কিভাবে আজকের অবস্থানে এসেছে। দেখো এখানে এটাই বলা হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যাজ রেকর্ডস অফ পাস্ট হিস্ট্রি, অর্থাৎ অতীতে যে হিস্ট্রি আছে নদীর চেঞ্জের, সেটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব বা ইন্টারপ্রিটেশনের ল্যাঙ্গুয়েজটা কি। আমরা জানি যে ডাক্তাররা এমআরআই করে, এক্স রে করে, রোগীকে ডায়াগনোসিস করার জন্য তারা এক্স রে করে অথবা এমআরআই করে আর অন্য কোনো স্ক্যানিং সিস্টেম ইউজ করে। অর্থাৎ সার্জারি না করেও শরীরের ভিতরে কি ধরনের চেঞ্জ হয়েছে বা কি ধরনের সমস্যা আছে এটা বোঝার জন্য তারা ইমেজ ইউজ করে।
এবং একটা ইমেজ নেওয়ার পরে হোক এটা এক্স-রে বা এমআরআই বা সিটি স্ক্যান যেটাই হোক, সেই ইমেজটা নেওয়ার পরে কিন্তু এটাকে ইন্টারপ্রেট করা দরকার হয়। অর্থাৎ একটা ইমেজ নিয়ে আমাকে বা তোমাকে দেখালে কিন্তু আমরা এটা ইন্টারপ্রেট করতে পারবো না, বিকজ দ্যাট ইজ আ সায়েন্স and that science need to be studied by someone or understood by someone to explain যে ওই এক্স-রেতে বা সিটি স্ক্যানে বা এমআরআইতে কি ধরনের সমস্যা আছে বা আদৌ কোনো সমস্যা আছে কিনা, বা বিভিন্ন সময় যদি আমরা এক্স-রে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে সে ফর এক্সাম্পল কোনো হাড় বা কোনো জয়েন্ট ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ঠিক এখানে একই রকম আমরা যে মরফোলজিক্যাল হিস্ট্রি নিব, সেই হিস্ট্রিটাকে ইন্টারপ্রেট করার ল্যাঙ্গুয়েজ লাগবে বা ইন্টারপ্রিটেশনের ক্ষমতা লাগবে। শুধু ইমেজ নিলেই হবে না বা হিস্ট্রি জানলেই হবে না, there has to be people who has knowledge to interpret that। এবং ইঞ্জিনিয়ারিং এর যে ব্রাঞ্চে আমরা সেটা শিখি সেটা হচ্ছে জিওমরফোলজি। Who utilizes the information? The information is utilized by members of different groups of sciences। অর্থাৎ even though this is one branch of science, but as you know, each branch of science is used by many other branches of science. For example, chemistry. Chemistry is used by not only students of chemistry, but also even the students of physics, students of metallurgy, students of civil engineering, students of pharmacology, students of medicine, and many other sciences. So even though this is one branch of science, this knowledge is used by দেখো geography, geology, geophysics in addition to geomorphology। অর্থাৎ এইসব ব্রাঞ্চে এই নলেজটাকে ইউজ করা হয়। এখন বেসিক থিওরি, জিওমরফোলজি যে বেসিক থিওরি সেটা তো আছে, কিন্তু যেহেতু আমরা বলছি ডিফারেন্ট গ্রুপস অফ সায়েন্স এটা ইউজ করে, ফর এক্সাম্পল জিওগ্রাফির স্টুডেন্টের জন্য এটার যে পার্টটুকু দরকার, সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টের জন্য হয়তো ওই পার্টটুকুই দরকার, বাট থিওরি হয়তো সেম, but application is possibly different। Students of geography try to understand why different parts of the lands are formed in different ways, ওখানেই তাদের শেষ। কিন্তু students of civil engineering possibly study to know what will be the cost of foundation of a building if we make a structure X on a soil Y। So you see, even though the students of civil engineering and students of geography study the same basic science of geomorphology, but their applications are different। Since the applications are different, it is very difficult to say যে কোন ব্রাঞ্চ অফ সায়েন্স জিওমরফোলজির কোন অংশটুকু ইউজ করবে। এই জন্য এখানে বলা আছে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট অফ ডিফারেন্ট গ্রুপস ওভারল্যাপ। অর্থাৎ বিভিন্ন গ্রুপ অফ সায়েন্স যখন এটা স্টাডি করে তখন তাদের ইন্টারেস্ট অনেকখানি ওভারল্যাপ করে, বাট তারপরের লাইনেই বলা আছে নো ক্লিয়ার লাইন অফ সেপারেশন অর ডিস্টিংশন অ্যামং দিস গ্রুপস। অর্থাৎ যদিও ওভারল্যাপ করে কিন্তু কোনো ক্লিয়ার লাইন নাই যে এই লাইনের বাম দিক পর্যন্ত জিওগ্রাফির স্টুডেন্ট পড়বে, এর ডান দিক থেকে সিভিলের স্টুডেন্ট পড়বে, এরকম নেই। অর্থাৎ ইটস এ টোটাল মিক্স। যেরকম ওভারল্যাপ আছে অনেক কিছু, অনেক নলেজ, অনেক থিওরি, আবার একইভাবে কোনো সেপারেট লাইনও নেই। সো দ্যাটস হাউ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনিশন অফ জিওমরফোলজি। আই থিঙ্ক ইউ কুড আন্ডারস্ট্যান্ড মাই ইন্টারপ্রিটেশন আর এক্সপ্লেনেশন। এরপরে অ্যাসপেক্টস অফ জিওমরফোলজি। তোমরা কি লেকচার বুঝতে পারছো আমার লেকচার? Yes, sir. Okay, good. Then aspects of geomorphology. It establishes relation between what? Between the landforms and underlying rocks। অর্থাৎ even though আমরা বলছি যে we want to discuss the topsoil, say for example this is the topsoil that we want to discuss, but a topsoil in real world
stands on a softer on a harder soil which lies below this, অর্থাৎ এর নিচে আরো লেয়ার আছে, সেই লেয়ারের উপর দাঁড়িয়ে থাকে। এই লেয়ারটাকে অন্য রং দেই তাহলে হয়তো ক্লিয়ার হবে। This is the underlying layer and the yellow one is the topsoil. We are interested about the topsoil, but the topsoil, the yellow layer, since it lies on the layers below it which are green, সুতরাং এই উপরের এই ইয়েলো লেয়ারটা কিরকম বিহেভ করবে সেটা অনেকখানি নির্ভর করে on the relationship between the yellow layer and the green layers, অর্থাৎ the landform which is the yellow layer and the underlying rocks which are the green layers. এবং তোমরা এই CE 203 কোর্সে আমার পার্টে you will be concerned only with the top layer which is the yellow layer, but there is another part of this course which is geology, which discusses more about these layers which are the green layers which are below the top layer এবং এগুলোকে বলে underlying rock. দেখো এখানে ডিফাইন করা আছে underlying rocks. So it tries to draw a relationship between these two layers and is concerned with the interaction between the denudation process and rock forming. এখানে তোমরা দুইটা নতুন টার্ম শিখছো, একটা হচ্ছে denudation process আর একটা হচ্ছে rock forming. Denudation process কি? এখানে এক্সপ্লেইন করা আছে, denudation ডিফাইন করা আছে। Denudation is a useful term for the total action of all processes by which the exposed rocks of the continents are worn away and the resulting sediments are transported to the sea by fluid agent. I give you 1 minute to read this paragraph because this defines denudational process. Just read it. This is how geomorphology books are written. Please read it. দেখো তোমরা বোঝো কিনা। I'm sure many of you are finding it a bit difficult. আমি explain করে দিচ্ছি তোমাদেরকে। The total action of all processes by which exposed rocks of the continents are worn away. Worn away হচ্ছে past participle of wear and tear, অর্থাৎ ভেঙে যাওয়া, ক্ষয়ে যাওয়ার প্রসেস, অর্থাৎ যেই সব প্রসেস, সবগুলো প্রসেসের সমন্বয়। কোন সব প্রসেস? যার মাধ্যমে এক্সপোজড রক, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উপরের যে লেয়ার, যেটা আমি যে একটু আগে হলুদ এঁকেছিলাম, যে লেয়ারটা সবচেয়ে উপরে থাকে, যেটা এক্সপোজ থাকে বাইরে ওয়েদার কন্ডিশনে, আলো বাতাস পানিতে যেটা ওপেন এক্সপোজড আছে, এবং এখানে একটা কথা বলা হচ্ছে এক্সপোজড রক। রক বলা হচ্ছে পৃথিবী যেসব মেটেরিয়াল দিয়ে তৈরি, সেসব মেটেরিয়ালকে জিওমরফোলজিতে কয়েকটা নামে নামকরণ করা হয়। তার মধ্যে রক একটা, সেডিমেন্ট একটা, আর্থ একটা, সয়েল একটা। অর্থাৎ আমি রক বলি, সেডিমেন্ট বলি, সয়েল বলি, আর্থ বলি, এই সবই হচ্ছে সেই সব মেটেরিয়াল যা দিয়ে পৃথিবী তৈরি। সুতরাং এখানে এক্সপোজ রক বলতে পৃথিবীর সেই সব মেটেরিয়াল যেগুলো এক্সপোজড, এটাই বুঝাচ্ছে। অর্থাৎ যেটা বাইরের দিকে এক্সপোজড বলতে এটা আলো বাতাস পানিতে এটা ওপেন। অফ দ্য কন্টিনেন্টস আর ওয়ার্ন অ্যাওয়ে, অর্থাৎ একটু আগে বলেছি ওয়্যার এন্ড টিয়ার, ক্ষয়ে যাওয়া, অর্থাৎ সেই সব প্রসেস যার মাধ্যমে পৃথিবীর উপরিভাগ যেটা ওপেন আছে সেটা ক্ষয়ে যায়। অ্যান্ড এরপরে দেখো দ্য রেজাল্টিং সেডিমেন্ট, একটু আগে আমি বলেছি যে রক, সেডিমেন্ট, সয়েল, আর্থ, এই সবগুলোই হচ্ছে পৃথিবীর মেটেরিয়াল। সো এই ক্ষয়ে যাওয়ার ফলে যে মেটেরিয়াল তৈরি হয় সেটাকে এখানে বলছে রেজাল্টিং সেডিমেন্ট। আর ট্রান্সপোর্টেড টু দ্য সি,
transported to the sea by fluid agent. এই পার্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পৃথিবীর খোলা যে সব প্রসেসের মাধ্যমে পৃথিবীর খোলা জায়গায় যে মাটি আছে সেটা ক্ষয়ে যাবে এবং ক্ষয়ে যাওয়া মাটির টুকরা will be transported to the sea by the fluid agent. ফ্লুইড এজেন্ট কি হতে পারে পৃথিবীর উপরে? ডেফিনেটলি পানি। অর্থাৎ পৃথিবীর উপরে যে লেয়ার আছে সেটা যদি ক্ষয়ে যায় এবং ক্ষয়ে যাওয়ার পরে এই ক্ষয়ে যাওয়া মেটেরিয়াল পানির মাধ্যমে সমুদ্রে যে পড়ে, সেই যেই সব প্রসেসের মাধ্যমে এটা এরকম ক্ষয়ে যায় বা সমুদ্রে যে পড়ে, সেই সবগুলোকে আমরা একত্রে বলি ডিনান্ডেশন। তাহলে দেখো বোল্ড ফন্টে লেখা আছে ডিনান্ডেশন ইজ অ্যান ওভারঅল লোয়ারিং অফ দ্য ল্যান্ড সারফেস। অর্থাৎ ডিনান্ডেশন হচ্ছে ল্যান্ড সারফেস যে সব প্রসেসের মাধ্যমে নিচে নেমে যায় সেই সবগুলোকে একত্রে করলে যেটা সেটাকে আমরা বলি ডিনান্ডেশন। অর্থাৎ ডিনান্ডেশন হচ্ছে একটা ক্ষয়ে যাওয়ার প্রসেস এক কথা। তাহলে স্যার দেখো এটাকে কি ইরোশন বলা যাবে? মানে হ্যাঁ, ইরোশনও বলা যাবে। ইরোশন ইজ ওয়ান টাইপ অফ ডিনান্ডেশন। আমরা সেটা দেখবো এর পরে। হ্যাঁ, আমরা সেই ডেফিনিশনটা দেখবো। ইরোশনও একটা টাইপ অফ ডিনান্ডেশন। সো এইখানে ডিনান্ডেশন দেখো ডেফিনেশনের মধ্যে সব প্রসেস, অর্থাৎ ইরোশন যেটা তুমি বলেছো সেটাও এটার মধ্যে আছে। আমরা যদিও কমন সেন্সে আমরা বুঝি যে ইরোশন হচ্ছে ক্ষয়ে যাওয়া, বাট ইরোশন ইজ নট দ্য অনলি প্রসেস of denudation. There are many other processes and erosion is one. So all summation of all those processes make it one single name, which is denudation. এরপরে দেখো it studies the evolution of landscape, which is often called the denudation chronology. অর্থাৎ এই যে পৃথিবীর উপরে আমরা ল্যান্ডস্কেপ দেখি, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও লেক, কোথাও সমতল ভূমি, কোথাও তুন্দ্রা অঞ্চল, কোথাও মরুভূমি, এই যে বিভিন্ন রকম, কোথাও উঁচু, কোনোখানে স্লোপ আছে, কোনোখানে ফ্ল্যাট, বাংলাদেশে নদী আছে, অন্য কোনোখানে পাহাড় আছে সিলেটে, চিটাগাংয়ে, এই যত রকম আমরা ল্যান্ডস্কেপ দেখি, এই ল্যান্ডস্কেপ যেখানে স্টাডি করে সেটা হচ্ছে জিওমরফোলজি। এবং এই ল্যান্ডস্কেপ হচ্ছে ডিনান্ডেশনাল ক্রোনোলজি। অর্থাৎ ক্রোনোলজি মানে একটার পর একটা যে ঘটনা ঘটে। অর্থাৎ পৃথিবীতে এই সারফেসের উপরে, যেটা আমরা ডেফিনিশনে দেখেছি ডিনান্ডেশনের, এক্সপোজ রক, এই সারফেস কিন্তু ক্রমাগত ক্ষয় হচ্ছে। এবং কনজারভেশন অফ ম্যাটেরিয়াল, ল অফ কনজারভেশন অফ ম্যাটার বা ম্যাটেরিয়াল, বস্তুর অবিনাশিতাবাদ সূত্র তোমরা পড়ে এসছো। তোমরা জানো যে কোনো নতুন বস্তু সৃষ্টি হয় না, যা ছিল তাই আছে, খালি অবস্থার পরিবর্তন হয় এবং অবস্থানের পরিবর্তন হয়। অর্থাৎ আমার সামনে এখন যেটা আছে সেটা একটু পরেই হয়তো সলিড ফর্মে না থেকে বায়োবিয় ফর্মে যায় বা লিকুইড ফর্মে যায়, এবং যেটা আমার সামনে ছিল সেটা হয়তো ফ্লো করে অন্যখানে চলে যায় বা মাটির নিচে চলে যায় বা সমুদ্রের মধ্যে চলে যায়। অর্থাৎ অবস্থা এবং অবস্থানের পরিবর্তন হয়। তার মানে পৃথিবীর উপরের এই যে সারফেস, দ্যাট ইজ আন্ডারগোয়িং আ কন্টিনিউয়াস চেঞ্জ, যেটাকে আমরা বলছি ডিনান্ডেশন ক্রোনোলজি। এবং এটাকে আমরা বলছি যে যেখানে ধ্বংস, ডিনান্ডেশন যদি আমরা বলি একটা ধ্বংস হওয়ার বা ডিস্ট্রাকটিভ একটা প্রসেস, তাহলে বস্তুর অবিনাশিতাবাদ সূত্র অনুযায়ী যেহেতু কোনো বস্তুই ডিস্ট্রাক্টেড হয় না, নিশ্চয়ই এমন কোনো স্টেপ আছে যেখানে আবার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ফরমেশন অ্যান্ড ডিনান্ডেশন, নিউ ল্যান্ড ফরমেশন অ্যান্ড ইরোশন। যদি তোমার কথায় আমরা ধরি যে ইরোশন যদি একটা প্রসেস হয়, নদীর কোনো জায়গায় ইরোশন হচ্ছে, ক্ষয় হচ্ছে, অন্য কোনো জায়গায় আবার নতুন চর জেগে উঠছে বা নদীর পাড় জেগে উঠছে। তার মানে পৃথিবীর সারফেস শুধুমাত্র ক্ষয়ে যাচ্ছে এই কথাটা সত্যি না, ক্ষয়েও যাচ্ছে, সৃষ্টিও হচ্ছে। হয়তো ক্ষয়ে যাওয়াটা তোমার সামনে, সৃষ্টি ফরমেশনটা অন্য জায়গায়, বা ফরমেশনটা তোমার সামনে, ক্ষয়ে যাওয়ার প্রসেসটা অন্য জায়গায়। যেটাই হোক, এটা বুঝতে হবে the earth continuously goes through the process of denudation and this denudation has a chronology. এবং this is a basic aspect of geomorphology. এরপরে দেখো it studies the actual process of erosion which gives rise of landform. যেটা আমরা একটু আগে বলছিলাম যে erosion is one of the denudation, এবং এই ইরোশনের মাধ্যমে আমরা কিন্তু একদিকে যেরকম ক্ষয় দেখি, ইরোশন যদিও একটা ক্ষয়ের প্রসেস, দেখো তারপরেই বলা আছে which give rise of landforms. ওই যে আমি বললাম যে ফরমেশন, erosion is not the only process, erosion is accompanied with formation.
So this is geomorphology. এরপরে principal zones of the earth. Principal zones of the earth এ আমরা প্রথমে একটা ডায়াগ্রাম দেখব। স্যার গ্রাউন্ড সাবসিডেন্স কি এটার ভিতর পড়বে, ডিনারেশনের ভিতর পড়বে? হ্যাঁ পড়বে। In a different way we will discuss ground subsidence as well in one part of this study. আমি একটু এই যে this is the diagram I wanted to show you. This is আমরা এখন পড়ব different zones of the earth. This is our solid earth and the earth is sliced just to show you the formation of the earth. 6,400 kilometer is the radius or diameter of the earth. 6,400 kilometer. Sorry, is the radius. Radius. Yeah, radius of the earth. 6,400 kilometer is the radius of the earth. That means a center থেকে center থেকে এই পর্যন্ত 6,400. I want to draw your attention on one part of it. That is, just imagine 6,400 kilometer is the radius center থেকে। আমরা different zones গুলো একটু পরে পড়ছি। But আমরা সিভিল ইঞ্জিনিয়াররা আমি বলেছি আমরা এই সারফেসে থাকি, এই সারফেসে একদম বাইরের যে একটা সলিড লাইন আছে এই লাইনটা। আচ্ছা, আমরা আমাদের যে বিল্ডিং এর ফাউন্ডেশন করি এটা মাটির নিচে কতটুকুন যায় তোমাদের আইডিয়া আছে? এখন তো একতলা দুইতলা বেসমেন্ট হচ্ছে, অনেক জায়গায় পাইল লাগে, কতটুকুন যায় আমরা বলো তো মাটির নিচে? Do you have any idea? ডিপেন্ড করে স্যার 20 ফিট 10 ফিট। হ্যাঁ সেটা তো বেসমেন্ট করলে, বাট ফাউন্ডেশন, আই সেড ফাউন্ডেশন। ধরো অনেক জায়গায় পাইলিং করতে হয়, তাই না? I think one of the deepest piles we needed was for Podda Bridge because নদীর একটা ডেপথ আছে, তারপরে আবার আমরা পাইলিং করেছি 120 মিটার, right? 120 meter we said, which is 0.12 of 1 kilometer, তাই না? Yes sir. 0.12 of 1 kilometer আর পৃথিবীর রেডিয়াস হচ্ছে 6,400 kilometers. So from this example you understand what is the radius of the earth, and we civil engineers are confined within such thin layer on the surface. Even our deepest structure does not go 1 kilometer out of this 6,400. So pura earth radius er 1/6,400 ও আমরা যাই না, আমাদের জন্য অনেকখানি, even though we are civil engineers and we go for our structure or foundation below the earth. This statement is just to make you understand যে আমরা ইভেন সিভিল ইঞ্জিনিয়াররা কত শ্যালো লেয়ারে থাকি। দেখো এখানে পৃথিবীর যে জোন, সলিড জোনটাকে আমরা যে দেখছি এখানে দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একদম সেন্টারে একটা ডটেড লাইন আছে, এটা হলো একদম সেন্ট্রাল কোর। তার বাইরে একটা সলিড স্ফিয়ারের মতো আছে, যার বাইরে একটা হালকা স্ফিয়ারের মতো আছে। এটা হলো টোটাল আর্থ, সলিড আর্থটা। একদম ভিতরেরটা হলো 780 কিলোমিটার, এটা হলো একদম ইনার কোর। তার বাইরের যে ডিপ যে স্ফিয়ারটা আছে সেটা হলো 2100 কিলোমিটার, ওটার রেডিয়াস।
ওইটা হলো about 1/3 of the radius of the earth, আর এর বাইরে বাকিটুকুন হচ্ছে হালকা পার্ট, যেটাকে আমরা সলিড ম্যান্টল আর অলিভাইন রক বলছি। আর একদম বাইরে 16 থেকে 40 কিলোমিটার হচ্ছে থিক ক্রাস্ট। তো এই যে থিক ক্রাস্ট, যেটা একটা পেন্সিলের দাগ দিয়ে দেয়া আছে জাস্ট একদম বাইরে, যেটাকে আমরা বলছি 16 থেকে 40 কিলোমিটার, এই পেন্সিলের দাগেরও 1/40 আমরা কিন্তু যাই না। So that is just to make you understand how shallow is the depth civil engineers deal with on this earth surface compared to the radius of the earth, just to make you understand। অর্থাৎ এই যে বাইরের যে লাইনটা, যেটাকে আমরা বলছি 16 থেকে 40 কিলোমিটার ঠিক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই লাইনটাও কিন্তু মোটা হয়ে গেছে 40 কিলোমিটারের জন্য। তার মানে the real line which if we draw in scale of 40 kilometer will be even thinner than the line we drew here, এবং তারও 1/40 even আমরা যাই না, maybe 1/400 আমরা যাই। So just to make you understand how shallow we exist or we deal with on this earth surface। আমি আবার যেটা ফেরত যাচ্ছি আমার অরিজিনাল লেকচারের অরিজিনাল পেজে। Now this is the diagram I wanted to show you, যেটা আমি তোমাদেরকে করে দেখালাম। হ্যাঁ বলো। স্যার ডিনান্ডেশনাল প্রসেসে স্যার আমরা একটা টার্ম পেয়েছিলাম স্যার, সেডিমেন্টাল। স্যার এখানে সেডিমেন্ট বলতে আসলে কোন এলিমেন্টস গুলোকে বোঝানো হচ্ছে? সেডিমেন্ট, রক, সয়েল, আর্থ ম্যাটেরিয়াল সবই হচ্ছে পৃথিবী যা দিয়ে তৈরি। কারণ রক হচ্ছে পাথর, আমরা বুঝি রক হচ্ছে পাথর, but rock is not the only material the earth is made up of. There are soils, there are sediments, there are sands. So এগুলো একটা জেনারিক নাম। আমরা তো জানি না আমরা পৃথিবীর কোন জায়গা নিয়ে ডিল করছি। It may be formed by sand, it may be formed by clay, it may be formed by so-called stone that we name stone, or something else. That is why যেহেতু আমরা জানি না এবং আমরা একটা জেনারেল টার্ম শিখতে চাচ্ছি, সেজন্য এখানে আর্থ ম্যাটেরিয়াল বা সেডিমেন্ট এই টার্মগুলো ইউজ করা হয়। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে হচ্ছে দেখো প্রিন্সিপাল জোনস অফ দ্য আর্থ। আই অলরেডি শোড ইউ দ্য সলিড আর্থ, এবং এটা কিরকম দেখা যায়। এর মধ্যে কয়েকটা জোন আছে। প্রথম হচ্ছে অ্যাটমসফিয়ার। It is the gaseous envelope encircling the earth. First of all, this is not solid. This is a gas envelope. অর্থাৎ আমরা যে সলিড আর্থ আমরা যে একটু আগে দেখেছি, এটা যদি সলিড আর্থ হয়, তার বাইরে যদি আমরা ধরি যেরকম একটা গ্যাসের কুণ্ডলী আছে, অ্যাকচুয়ালি তা আছে যেখানে আমরা বা বিভিন্ন জীবজন্তু প্রাণী আমরা নিঃশ্বাস নেই, সেই গ্যাস এনভেলপটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এবং তোমরা বুঝতে পারছো যে অ্যাটমসফিয়ার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ distribution of heat, pressure, water vapor content within this envelope gives rise to global weather and climate. এই যে আমরা প্রতিদিন খবরে ওয়েদার চেঞ্জ দেখি, ওয়েদার ফোরকাস্ট দেখি, this is due to the heat, pressure and vapor. এই কয়েকদিন আগে শীতকাল ছিল, we used to feel very cold. গরমকাল চলে আসছে, we feel a bit temperate. এবং ভেপার, বাতাসে জলীয় বাষ্প আগে কম ছিল, শীতকালে বাংলাদেশে কম থাকে, এবং বাংলাদেশে জলীয় বাষ্প বর্ষাকালে বেশি থাকে। প্রেসার, যখন লো প্রেসার ডেভেলপ করে নিম্নচাপ, which is নিম্নচাপ আমরা যেটা বলি খবরে, নিম্নচাপ মানে হচ্ছে ঝড় ঘূর্ণিঝড়, এটা আর নর্মাল প্রেসারে is fine. So you see our day-to-day weather basically is a function of heat, pressure and water vapor and some other parameters within this gaseous layer or gaseous envelope. এবং যখনই একটা টার্ম আসে ওয়েদার, তার পাশে আরেকটা টার্ম হচ্ছে ক্লাইমেট। And you know the earth is undergoing a huge climate change. এবং climate change is a big branch of science in these days for research and higher studies. You know, climate is long-term average of weather. So when the term
weather comes, the term climate also comes along with it. এরপরে হচ্ছে hydrosphere. The prefix hydro, তোমরা জানো hydro means water. This is the water envelope on solid earth, and elements of this zone are river, lake, ocean, etc. অর্থাৎ এই যে পৃথিবীর উপরিভাগ আমি প্রথমে বলেছি there are so many different types of formations and water is one of those. So এই যে পানির যে envelope on the solid earth which we see in the form of river, lake or ocean, এই অঞ্চলগুলাই হচ্ছে বা এই অংশগুলাই হচ্ছে হাইড্রোস্ফিয়ার. স্ফিয়ার is গোলক, hydro is water. অর্থাৎ the part of the globe which is occupied by water is hydrosphere. Then comes the lithosphere or geosphere. I just showed you the diagram which represents the lithosphere or geosphere, যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি page 41 এ. This is the solid earth. It has three distinct divisions. একদম বাইরের যে লেয়ারটা, যেটা আমি এই যে পেন্সিলের একটা দাগের মতো আমরা দেখেছি, 16 to 40 kilometers thick. এর ভিতরে ওই যে সলিড যে একটা স্ফিয়ার ছিল ওটা হলো ম্যান্টল. ম্যান্টল হচ্ছে 2900 কিলোমিটার thick, which is around half of the radius. এবং তার ভিতরে আছে কোর. এই কোরের আবার দুইটা পার্ট, একটা হলো আউটার কোর, আর একটা হলো ইনার কোর. আমরা আউটার ইনার কোরটাকে ডটেড লাইন দিয়ে দেয়া আছে, that is 1300 কিলোমিটার in radius. যেহেতু এটা রেডিয়াস এই জন্য বলা হচ্ছে যে ইনার কোর contains the center of the earth, that's why it's a radius, whereas the outer core does not contain the center of the earth, that is why it is 2200 kilometer thick, which is 1/3 of the radius of the earth. সুতরাং সেন্টার থেকে ক্রাস্ট পর্যন্ত যদি আমরা আসি, এর 1/3 হচ্ছে thickness of outer core, which is nickel iron core. এবং এখানে বলা আছে radius of the earth is around 6400 kilometer. So by this time I already explained you the different zones of the earth, which includes air, water and the solid earth. So it's not the solid earth only that we have to discuss, but also the hydro and the gaseous part, because this hydro and gaseous part has important impact on geomorphology. এবং প্রথম ক্লাসে আমরা কিন্তু হাইড্রোর ইম্প্যাক্ট টু সাম এক্সটেন্ট দেখেছি. We will see a number of examples of how the gas also impacts the surface of the earth or the formation of the surface of the earth as we proceed. Biosphere. আচ্ছা, ক্লাস কতক্ষণ? অনলাইন ক্লাস কতক্ষণ? 50 minutes. আচ্ছা, ঠিক আছে. Now you see biosphere. What is bio? What do you mean by bio? Bio means life. life. This is the life zone of the earth. This is the zone of influence upon the geomorphic processes. অর্থাৎ this is the zone যেখানে বিভিন্ন লাইফ বা তাদের উপস্থিতি impacts the formation or influences the formation of the earth. অর্থাৎ the presence of living beings impacts geomorphic processes. Can you name one or two process how the lives on the earth can impact the earth formation? Can anyone explain one process? Sir, urbanization. Bolo? Urbanization. Good.
Urbanization. Anyone else? Urbanization কিভাবে impact করে একটু বলো তো? স্যার যেহেতু আরবানাইজেশন করতেছে তো মডার্ন এর জন্য আর্থের মানে পুরা স্ট্রাকচারটা চেঞ্জ করে সেখানে কমিউনিটির জন্য বিভিন্ন টাইপের থিংস মেক করে, তো ওর জন্য অনেক কিছু চেঞ্জ করা লাগে। এক্স্যাক্টলি। আমি আরেকটু সহজ করে দেই, তোমরা এখন যে চোখের সামনে দেখতে পাচ্ছ পূর্বাচল এলাকা বা দিয়াবাড়ি এলাকা, ওখানে দেখেছো যে এখনো ধান হচ্ছে বা কাশফুল হচ্ছে বা the land is as it was more or less, যদিও এখানে রাস্তাঘাট করা হয়েছে, ইলেকট্রিক পোল, পানির লাইন টানা হয়েছে, other than that it still apparently looks like it is as it was. But এই যে গুলশান, ধানমন্ডি, বনানী, উত্তরা, মানে আর যে ঢাকা শহর লালবাগ, নিউ মার্কেট, এই যে এলাকাগুলো, এগুলো তো এরকমই ছিল। উত্তরার যে আদার পার্ট, এয়ারপোর্ট বা আদার যে পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7 সেক্টর, 11, 12 সেক্টর, সবই তো এরকম ছিল। বাট এরকম একটা ল্যান্ডকে আমরা এই একটা শহরের রূপ দিয়েছি। তার মানে এটাও তো একটা ল্যান্ড ফরমেশনের চেঞ্জ, রাইট? যেটাকে আমরা বলছি যে পৃথিবীর উপরিভাগের চেঞ্জ। অর্থাৎ দেখতে এরকম ছিল, এরকম এখন চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি পৃথিবীর উপরিভাগ এরকম চেঞ্জ মানুষ দ্বারা কন্টিনিউয়াসলি হয়ে আসছে। যেমন আমরা তো এই পূর্বাচল বা উত্তরা, দিয়াবাড়ির কথা আমরা একটু অন্যভাবে এই জন্য বলবো কারণ এটাকে সরাসরি রাজুক নিয়ে নিয়েছে এবং রাজুক নিয়ে যে এখানে হাউজিং করবে। বাট যদি রাজুক না নিত, নর্মালি যেটা হয় যে একটা এরিয়া ফরেস্ট এরিয়া থাকে, একদম ঘন জঙ্গল থাকে, সেটাকে মানুষ তার প্রয়োজনে চাষাবাদের কারণে সেই জঙ্গলটা পরিষ্কার করে হয়তো সেখানে চাষাবাদ করে। চাষাবাদ করলে মানুষের অন্ন সংস্থান হয় এবং মানুষ সেই চাষাবাদের ফলে হয় নিজের অন্ন সংস্থান করে অথবা সেটা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। এখন দেখা যায় যে এগ্রিকালচার করে হয়তো রিটার্ন অনেক বেশি না, তারপরে মানুষ মনে করে যে না ঠিক আছে, এখানে এগ্রিকালচার না করে এখানে হয়তো একটা থাকার বাড়ি ঘর করলে হয়তো ভালো হবে। সো জঙ্গল থেকে ওটা এগ্রিকালচার হলো, এগ্রিকালচার থেকে হয়তো থাকার বাড়ি ঘর হলো। আমরা ঢাকার বিভিন্ন জায়গায় দেখেছি থাকার যে একতলা দোতলা বাড়ি আছে সেগুলো আবার ভেঙে আস্তে আস্তে 7 তলা 8 তলা বা শপিং মল করা হচ্ছে। কারণ কি? কারণ দেখা গেল যে একতলা দুতলা থাকার জায়গা থেকে এরকম শপিং মল করলে এটার ইনকামটা অনেক বেশি হয়। তার মানে কি? তার মানে হচ্ছে নিড ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ লাইফ। মানুষের প্রয়োজনে একই পিস অফ ল্যান্ড মানুষ বিভিন্নভাবে ইউজ করে। দ্যাট ইজ দ্য পারসেপশন ইউ হ্যাভ টু ডেভেলপ স্লোলি। এবং এই যে ডেভেলপ করেছে, আমি কিন্তু অলরেডি আমার বর্ণনার মধ্যে বলেই দিয়েছি কিভাবে করে চেঞ্জগুলো হয়েছে এবং মানুষের নিডটা কোথায়। এবং ইউ ক্যানট ডিনাই যে দিস হ্যাপেন্স, রাইট? বিকজ দিস ইজ রিয়ালিটি। And this is actually one type of scenario how this land is continuously experiencing changes. And the example I just said a few minutes back is an example of how human being brings a change on the surface of the land as a process of urbanization, because that was the example you already gave, urbanization. So you see, the land of Purvachal or Diabari or any similar piece of land you see on your highway towards your home from Dhaka, hometown from Dhaka, এগুলো সবই হয়তো ভবিষ্যতে আরবানাইজেশন হবে। অ্যাকচুয়ালি একটা রিসার্চে দেখা গেছে the whole earth is experiencing urbanization at a very fast rate because of this need, because of the increase of population. এবং আরবান এরিয়াতে মানুষের পারসেপশন হচ্ছে urban areas are fast, the quality of life is better, income is more, and basic difference between urban and rural হচ্ছে speed. Urban areas are fast, even though tremendous urbanization and huge population density in many cases disrupts the speed the cities were supposed to have.
or the urban people were supposed to have. অর্থাৎ আরবান এরিয়াতে গেলে যে উত্তরা থেকে তুমি কি বলে মতিঝিলে তাড়াতাড়ি যেতে পারবে, এটাই হওয়ার কথা ছিল, কারণ এখানে গাড়ি আছে, বাস আছে, উবার আছে, why not? বাট প্রকৃতপক্ষে কি তাই? প্রকৃতপক্ষে হয়তো তা না। So that is another scenario which we are not going to discuss in this course, that there is a urban planning content and transportation issue, but this is how the earth surface changes. So a biosphere যে আমরা দেখতে পাই, this is the zone of influence upon the geomorphic process from the small plankton to man is included in it. অর্থাৎ plankton হচ্ছে small living being, very small, or the smallest living being that lives in water or underwater. So from that small living being to human being, and human being being the main player to bring these geomorphic changes, all live in this biosphere. স্যার একটা কোশ্চেন ছিল। Sure, বলো। স্যার উদ্ভিদ এবং প্রাণীদের যে ফসিল গুলা, স্যার এগুলো তো স্যার রক মানে হচ্ছে আমাদের আর্থের ফরমেশনে সহায়তা করছিল, তাই না? স্যার ওইটাও কি স্যার চেঞ্জের ভিতর পড়বে, মানে যে ইনফ্লুয়েন্সটার উপর? অবশ্যই। এই মানুষ বা অন্যান্য প্রাণী এই লেয়ারে আছে বলেই তো after death they are buried on this layer, right? So this is another influence. I was trying to set examples with respect to the activities of living beings, and the example you said is with respect to fossil fuel, which is the chronology or the change of matter or material on the surface, right? And from our basic knowledge of formation of soil, we know much of it is the fossil fuel, এবং এখান থেকে ধীরে ধীরে ফুয়েলও আসে, সেটা another story, but yeah, you are right. আচ্ছা, আমি যে পর্যন্ত আজকে লেকচার দিলাম, আর only 5 মিনিট আছে, before I move on to the next topic, which will take significant time, which I don't want to start today because I can't finish, it needs some explanation. I want you to ask me question if you have any question. First of all, I have a query. যে তোমরা কি বুঝতে পারছো কিনা আমার লেকচার, or it is too difficult? স্যার বোঝা যাচ্ছে স্যার। Okay. এরপর তোমাদের question based on what we studied, maybe 1.5 page we have studied today. Any question? স্যার ডিনান্ডেশনাল যেটা স্যার আরেকবার কোনটা? ডিনান্ডেশনাল ক্রনোলজি। আমি বলেছি ডিনান্ডেশন হচ্ছে ক্ষয়, কিন্তু পৃথিবী যদি কন্টিনিউয়াসলি ক্ষয়ে যেত তাহলে তো পৃথিবীর সব ম্যাটেরিয়াল শেষ হয়ে যেত। সো পৃথিবী শুধুমাত্র ক্ষয়ে যাওয়ার প্রসেস দিয়ে চলে না, যেহেতু বস্তুর অবিনাশিতাবাদ সূত্র, ল অফ কনজারভেশন অফ ম্যাটার সত্যি, অর্থাৎ নতুন কোনো বস্তু সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, সুতরাং ক্ষয়ের পাশাপাশি সৃষ্টিও হয়, অর্থাৎ ইরোশনের পাশাপাশি ফরমেশনও হয়। এই যে ধ্বংস এবং সৃষ্টি যে পাশাপাশি হচ্ছে, অর্থাৎ নদীর পাড় ভেঙে যাচ্ছে, আমরা দেখছি নদীর পাড়ের মাটি চলে গেছে, বাড়িঘর ভেঙে চলে গেছে, কিন্তু এই মাটি যেহেতু অন্য কোথাও নতুন চর হচ্ছে, which is formation, তার মানে every process of denudation is followed by a process of formation, and this denudation and formation is a chronology, is a kind of set which gives the formation, দেখো উপরে লেখা আছে evolution of landscape, অর্থাৎ আমরা যে ল্যান্ডস্কেপ দেখি সেটা হচ্ছে এই ক্ষয় এবং সৃষ্টির কন্টিনিউয়াস প্রসেসের কারণে। এটাই হচ্ছে ডিনান্ডেশনাল ক্রনোলজি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। এনিথিং এলস? আচ্ছা স্যার, নন লিভিং অর্গানিজম গুলা মানে আর্থের কোন জোনটার মধ্যে পড়বে? একদম উপরে। আর আমরা তো একদম ভিতরে দেখলাম, ওই যে আমরা কোর, এই যে এখানে দেখলাম আমরা
এই যে ভিতরে লেয়ার গুলো আমরা দেখলাম, কোর, ম্যান্টল, ওখানে তো নন লিভিং, ওখানে তো কোনো গ্যাস নেই, এই জন্য লিভিং বিংস ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, রাইট? ইউ নো, be Yes, it sir. air, be it water, it has to get oxygen. So living beings are all on the surface or at most at the deepest in water, right? আর এর ভিতরে সবই নন লিভিং, সলিড আর্থ। এখানে নিকেল, আয়রন and all metals and ores এগুলো আছে, তোমরা জানো। এই যে ম্যান্টল, কোর এখানে। আর লিভিং বিং হচ্ছে অ্যাটমসফিয়ারে, হাইড্রোস্ফিয়ারে, বায়োস্ফিয়ারে। ঠিক আছে, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, আই ওয়ান্ট টু এন্ড দিস ক্লাস টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে হলো I hope you put your attendance already. Yes, sir. Thank you very much. Okay, assalamu alaikum, sir. Walaikum assalam.